তো আমরা আজকে অধ্যায় 3 পড়বো। অধ্যায় 3 হচ্ছে আমাদের এইচএসসি আইসিটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায় 3 থেকে বোর্ড পরীক্ষায় 2টা সৃজনশীল আসে। আর এইটা আমাদের কলেজে যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের জন্য তো ফার্স্ট ইয়ারে লাগবেই। যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদের জন্য লাগবে, সবসময় লাগবে। তো এই অধ্যায়টার থেকে মোটামুটি 2টা সৃজনশীল, পাশাপাশি 5টা 6টার মতো এমসিকিউ আসে পরীক্ষাতে। তাই অধ্যায়টাকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো দেখো এখানে আমাদের অধ্যায় 3 এর 2টা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় অংশ হচ্ছে লজিক সার্কিট। তো এই সংখ্যা পদ্ধতির যে অংশটা আছে, এই সংখ্যা পদ্ধতির মধ্যে কি আছে? সংখ্যা পদ্ধতির মধ্যে আছে হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যা আছে, তারপর বাইনারি যোগবিয়োগ আছে, তারপর হচ্ছে সংখ্যার রূপান্তর আছে, তারপর হচ্ছে পরিপূরক আছে, তারপর হচ্ছে কোড আছে। এই বেশি বড় না, এই অংশটা ছোটই। কিন্তু অধ্যায় 3 এর দ্বিতীয় অংশটা একটু বড়। তো আমরা প্রথমে এই পার্টটা পড়ে, যেহেতু এই পার্টটা ছোট, এটা শেষ করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় পার্টে চলে যাব। তো এখানে আমরা যদি বলি যে হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আমরা প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা কি সেটা নিয়ে কথা বলবো। তো আমাদের এখানে দেখো সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে বলতে হবে সংখ্যা পদ্ধতিটা কি। তো আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি বলতে বুঝি যে কোনো একটা সংখ্যাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। তো যত সংখ্যা আছে পৃথিবীর, এই সবগুলো সংখ্যাগুলোকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করি। মানে 2টা সংখ্যা পদ্ধতিতে ভাগ করি। তো একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটাকে বলি আমরা পজিশনাল নাম্বার। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটাকে বলি আমরা পজিশনাল নাম্বার। আর আরেকটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা কথাগুলো। এই সংখ্যা পদ্ধতি প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে পজিশনাল নাম্বার, আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। তা আমরা বিস্তারিত জানবো একটু পরে যে এই স্থানিক সংখ্যা পদ্ধতি আর অস্থানিক। তো ফার্স্টে সবাই খাতায় লিখো স্থানিক সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা। স্থানিক মানে হচ্ছে এখানে সংখ্যাটা লিখি, সব নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান আছে। যেসব সংখ্যার নিজস্ব মানের স্থানীয় মান আছে তাদেরকে যেসব সংখ্যার নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান আছে তাদেরকে বলে। নির্বাসী স্থানীয় মান আছে অক্টাল, তারপর হচ্ছে বাইনারি, তারপর হেক্সাডেসিমাল। এই সবগুলো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি ডেসিমাল আছে, আছে, বাইনারি আছে, হেক্সাডেসিমাল আছে। এই সব এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি এটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সামনে আমাদের সুবিধা হবে। স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এরকম, আমি বলেছিলাম যেসব সংখ্যার নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান আছে তাদেরকে বলি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমি একটা সংখ্যা বললাম, ধরো 22 একটা সংখ্যা বললাম 22। এই সংখ্যাটা কি স্থানিক না অস্থানিক সেটা আমরা একটু ভালো করে দেখি। এখন দেখো এই 22 সংখ্যাটাকে আমরা কিভাবে করি, আমরা এই 22 সংখ্যাটাকে কিভাবে প্রেজেন্ট করি। আমরা ছোটবেলায় এগুলো পড়েছি যে যদি কোনো একটা সংখ্যা এরকম থাকে 22, তখন আমরা কি করি, এগুলো একক দশক এভাবে করে লিখি। এই যে 22 আছে, তখন আমরা কি লিখি, প্রথমে লিখি হচ্ছে 2 একে 2, তারপর লিখি 2 × 10। তো আমরা যে লিখতাম 2 × 1, তারপর 2 × 10, এগুলো কেন লিখতাম আমরা? এই যে আমি যদি এখানে বলি 2 একে 2, মানে 2 আর 1 যদি গুণ করি আমি, তাহলে এখানে আমি কেন 1 নিচ্ছি অ্যাকচুয়ালি? আমরা ছোটবেলায় এগুলো পড়েছি সবাই। তো আমি যদি এখানে লিখি 2 × 1, 2 × 1 সমান হচ্ছে 2, তারপর যদি লিখি 2 × 10 সমান হচ্ছে 20। তো আমরা এইভাবে ছোটবেলায় পড়েছিলাম যে আমরা কোনো একটা সংখ্যাকে ভেঙে ভেঙে লিখি এভাবে। একক স্থানীয় হলে লিখি 2 × 1, তারপর দশক স্থানীয় হলে তার সাথে আমরা 10 গুণ করি। তাহলে দেখো এখানে 2 সংখ্যাটা, প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যাটা দুইটাই কিন্তু সেম 2, কিন্তু এই দুই হচ্ছে তাদের নিজস্ব মান, অর্থাৎ 2 একটা অঙ্ক, তার নিজস্ব মান হচ্ছে 2, কিন্তু তার স্থানীয় মান কিন্তু 2 না। তার স্থানীয় মান হচ্ছে, প্রথম 2 এর স্থানীয় মান হচ্ছে 2, কিন্তু দ্বিতীয় যে 2টা আছে, দ্বিতীয় 2 এর কিন্তু স্থানীয় মান হচ্ছে
20। দ্বিতীয় 2 এর স্থানীয় মান হচ্ছে 20। কেন 20? কারণ এইটা দশকের ঘরে আছে। আমি যদি এখানে আরেকটা 2 নিতাম, ধরো আমি এখানে যদি আরেকটা 2 নিতাম, তখন কিন্তু সেটার 2 থাকতো না। সেটা মানে হচ্ছে এটা কি বলতাম 2 × 100 বলার পর এটা হয়ে যেত 200। অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে 200, তারপরটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 1। এখন দেখো এই যে 222 সংখ্যাটা, এই সংখ্যাটার একক, দশক, শতক এই স্থানগুলোতে অবস্থান নেওয়ার কারণে প্রত্যেকটা অক্ষরের বা প্রত্যেকটা প্রতীকের আলাদা, আলাদা করে একটা মান বের হচ্ছে। এই মানগুলোকে বলি আমরা তাদের স্থানীয় মান। এগুলোকে বলি আমরা তাদের স্থানীয় মান। তার মানে দেখতে একরকম হলেও অবস্থান আলাদা হওয়ার কারণে এই 2 টা কখনো 2 হিসাবে আসতেছে, কখনো 20 হিসাবে, কখনো 200 হিসেবে। তাহলে এই 222 হচ্ছে একটা স্থানিক সংখ্যা। কারণ তার এই সংখ্যার প্রতীকগুলোর নিজস্ব মানও আছে, আবার তাদের প্রতীকগুলি হচ্ছে আমাদের প্রচলিত, এগুলো আমরা ব্যবহার করি। যেমন এখানে ডেসিমাল আছে। ডেসিমাল মানে হচ্ছে ভিত্তিটা 10 হবে, বাইনারি হচ্ছে স্যার এই পদ্ধতি আরেকবার বুঝাই ভিত্তি দিন। 2 হবে, অক্টাল হচ্ছে ভিত্তি। আচ্ছা হ্যাঁ, আবির কেটে গেছে, আবার একটু বলো। স্যার বলতেছিলাম স্যার স্থানিক সংখ্যা পদ্ধতি বুঝাই দেন, এই যে লম্বা দাগ দিয়ে যেটা করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সংখ্যাটা একবার দেখে আসি, তাহলে তোমার এটা বুঝতে বেশি সুবিধা হবে। আমরা একটু অস্থানিক সংখ্যাটা এখন দেখবো, তারপর হচ্ছে স্থানিক নিয়ে আবার একটু কথা বলবো। তো অস্থানিক সংখ্যা যদি বলি, ধরো আমরা একটা রোমান সংখ্যার উদাহরণ দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরো রোমান সংখ্যার কথা বলছি। রোমান সংখ্যায় আমি কয়টা সংখ্যা একটা সংখ্যা লিখলাম হচ্ছে এই যে 3 লিখলাম রোমান সংখ্যায়, 3 লিখলাম। আর এমনি নরমালি একটা সংখ্যা লিখলাম হচ্ছে আমি 111। বলি যে উপরে যে সংখ্যাটা লিখেছি আমি 111, তো এই 111 সংখ্যাটা কিন্তু হচ্ছে এখানে 1 মানে হচ্ছে 1। কেন? এটা এককের ঘরে আছে, আমরা 1 দিয়ে গুণ করি। এই 1 হচ্ছে দশকের ঘরে আছে, এটাকে আমরা 10 দিয়ে গুণ করি। আর এই 1 টা হচ্ছে শতকের ঘরে আছে, এটাকে আমরা 100 দিয়ে গুণ করি। কিন্তু রোমান সংখ্যায় এই 3টা 1 একসাথে করলে কি 111 হয়, না হচ্ছে 3 হয়। এই 1 মানেও 1, এই 1 মানেও 1, এই 1 মানেও 1, লাস্টের 1 মানেও 1। এই 3টা 1 মিলে এই সংখ্যাটা হবে রোমান সংখ্যা 3। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমরা এখানে বলি, এখানে রোমান সংখ্যার এই প্রথমটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটাও 1, এটাও 1, 3টা 1 যোগ করে হয়েছে 3। তার মানে আমরা বলি এইটা হচ্ছে রোমান সংখ্যা 3। কিন্তু এইটা যদি আমরা ডেসিমালে যদি আমরা বলি যে তাহলে 3টা 1 মানে হচ্ছে এককের ঘরে আছে, তাহলে এটা হচ্ছে 1, একের সাথে 1 গুণ করলাম। দশকের ঘরে আছে, তার সাথে 10 গুণ করলাম, তাহলে একের সাথে 10 গুণ করলে হয় 10। এটা আছে দশকের ঘরে। পরের সংখ্যাটা আছে শতকের ঘরে। তো যেহেতু শতকের ঘরে আছে, তার মানে পরের সংখ্যাটা হবে 100। তো এরকম একক, দশক, শতক, তারপর হচ্ছে হাজার, এই যে আমরা যে বলি, এগুলো আমরা কেন বলি? কাস্তার অনুযায়ী প্রত্যেকটা আলাদা করে আছে। এখন তুমি যদি এই 111 সংখ্যার মধ্যে বলো যে দেখতে কি রকম, তাদের যে তাদের যে নিজস্ব হচ্ছে কিন্তু তাদের স্থানীয় মান কিন্তু আলাদা। কারণ এই মান যেখানে অবস্থান করেছে সেটা এককের ঘর, তার মান 1। এই 1 যেখানে অবস্থান করেছে সেটা দশের ঘর, মান 10। এই 1 যেখানে অবস্থান করেছে তার মান যোগ করি, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 111। এখন তোমরা আশা করি পার্থক্যটা ধরতে পেরেছো যে 3টা 1 পাশাপাশি যখন আমরা লিখি আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, তখন এটাকে বলি আমরা হচ্ছে 111। কিন্তু রোমান সংখ্যা যখন আমরা 3টা 1 পাশাপাশি লিখি, তখন কিন্তু সেটা 111 হয় না, তখন সেটা হয় 3। আবার তুমি রোমান সংখ্যা লিখলে, মনে করো এই চিহ্ন তো সবাই চিহ্ন, এটা হচ্ছে 10, 2টা পাশাপাশি এরকম চিহ্ন দিলে তখন কিন্তু সেটা হচ্ছে এরকম হয় না। আমাদের নরমাল যে সংখ্যা পদ্ধতি, সেখানে আমি যদি বলি 1010, তখন এই সংখ্যাটা হবে 1010। আমাদের যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি সব কাজে, তো এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা যখন বলি 1010, তখন সংখ্যাটা বোঝায় 1010। কিন্তু রোমান সংখ্যায় তুমি যখন এই যে 10 লিখলা, 2টা 10 পাশাপাশি লিখলা, তখন কিন্তু সেটা আর 1010 হয় না, তখন সংখ্যাটা হয় 20। এটার মান হচ্ছে 10,
এটার মান হচ্ছে 10, দুইটা মিলে হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি xx, মানে যদি x দিয়ে আমরা বলি তাহলে এই সংখ্যাটা হচ্ছে রোমান সংখ্যায় 20। তাহলে 10 আর 10 যোগ করে আসে 20। তাহলে দেখো আমাদের রোমান সংখ্যা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর আমি এখন যে সংখ্যাটা দেখলাম প্রথমে এটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি? যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর নিজস্ব মান থাকে, পাশাপাশি স্থানীয় মান থাকে, তাদেরকে বলে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? তাহলে সবাই একটু অস্থানিক সংখ্যা পদ্ধতির সংখ্যাটা লিখে ফেলি, সবাই খাতায় একটু অস্থানিক সংখ্যা পদ্ধতি লিখি বা অস্থানিক সংখ্যা লিখি। লিখবো যেসব সংখ্যার শুধু নিজস্ব মান রয়েছে, যেসব সংখ্যার অঙ্কগুলোর শুধু নিজস্ব মান রয়েছে কিন্তু স্থানীয় মান নেই, যেসব সংখ্যার অঙ্কগুলোর যেসব সংখ্যার অঙ্কগুলোর যেসব সংখ্যার অঙ্কগুলোর শুধু নিজস্ব মান রয়েছে কিন্তু স্থানীয় মান নেই, তাদেরকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেসব সংখ্যার অঙ্কগুলোর শুধু নিজস্ব মান রয়েছে কিন্তু স্থানীয় মান নেই, তাদেরকে আমরা কি বলি? অস্থানিক সংখ্যা পদ্ধতি বলি। আচ্ছা, এখন এইটুকুর মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে? মানে তোমরা কি অস্থানিক আর স্থানিক দুইটাকে আলাদা করতে পেরেছো? তো আমরা এই অধ্যায়ে যা যা পড়বো সবগুলো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, এই সবগুলো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, এটা মনে রাখতে হবে। তো অস্থানিক সংখ্যা পদ্ধতিগুলো খুব বেশি তাহলে স্যার ব্যবহৃত হয় না, যেমন অস্থানিকের ওটা কি মানে উদাহরণ কি রোমান সংখ্যা দিব? রোমান সংখ্যা লিখতে পারো, তারপর হচ্ছে মায়ান সংখ্যা যেগুলো আমরা দেখি নাই কখনো, হ্যাঁ, ক্যালোরীয় সংখ্যা, মানে প্রাচীন কালের যেসব সংখ্যাগুলো ব্যবহার করা হতো। ধরো প্রাচীনকালে কি করা হতো, বিভিন্ন গুহায় দাগ কেটে কেটে হিসাব করা হতো। মনে করো আমরা ছোটবেলায় কিভাবে, তোমাদের মনে আছে টালির কথা মনে আছে? টালি চিহ্ন দিতাম আমরা। তো টালি চিহ্নগুলো আমরা কি দিতাম? 5টা হলে 5টা দাগ দিতাম, 4টা হলে 4টা দাগ দিতাম। তাহলে 5টা দাগ মানে হচ্ছে 5, 4টা দাগ মানে 4, 7টা দাগ মানে 7। তাহলে টালি, রোমান সংখ্যা, মায়ান সংখ্যা, এইগুলো প্রাচীনকালীন যে সংখ্যা পদ্ধতিগুলো সেগুলোকে বলি আমরা নন পজিশনাল সংখ্যা। আর আধুনিক কালে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় সেগুলোর মোটামুটি সবই হচ্ছে পজিশনাল সংখ্যা। তো প্রাচীনকালের এই রোমান সংখ্যা, ট্যালি ছাড়া আর খুব বেশি সংখ্যা মানে বর্তমান সময়ে ব্যবহৃত হয় না, মানে অস্থানিক সংখ্যা এখন এটা খুব বেশি প্রচলন নাই। আমরা হচ্ছে এখন স্থানিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, কারণ এগুলো লজিক্যাল। ঠিক আছে, এগুলো লজিক্যাল, তাই আমরা এগুলো ব্যবহার করি। তো এই স্থানিক যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এগুলোকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তার মানে সংখ্যা পদ্ধতি বলতে কিন্তু মূলত এই 4টা সংখ্যাকে বোঝানো হয়। কেন বোঝানো হয়? কারণ কারণ আমরা তো অস্থানিক সংখ্যা পদ্ধতি বেশি ব্যবহার করি না, আমরা ব্যবহার করি মূলত হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাই সংখ্যা পদ্ধতি বলতে মূলত এই 4টা সংখ্যাকে বোঝানো হয়। এখন আমরা এই 4টা সংখ্যা দেখবো, তার আগে একটু বলে রাখি যে প্রথম যে ডেসিমাল সংখ্যা, ডেসিমাল হচ্ছে 10। আমরা আমাদের জীবনে ছোট থেকে এখন পর্যন্ত যেসব সংখ্যা ব্যবহার করে আসছি সবগুলো হচ্ছে এই ডেসিমাল সংখ্যা। অর্থাৎ তুমি যখন বলো যে আমার উচ্চতা হচ্ছে এত, 5 ফুট 10, 5 ফুট 8, 5 ফুট 5, যাই বলো, বা আমার ওজন হচ্ছে 50 কেজি, বা আমার হচ্ছে আমি ম্যাথে হচ্ছে 50 মার্কস পেয়েছি, ঠিক আছে, তো আমার রোল হচ্ছে 25, আমি বাজার থেকে 2 কেজি আলু কিনেছি, যাই বলো না কেন এই সবগুলো হচ্ছে আমরা ডেসিমালে বলি, মানে 10 ভিত্তিক সংখ্যায় বলি। 10 ভিত্তিক সংখ্যায় বললে আমরা ভিত্তিটাকে ধরে নিই 10 হিসাবে। তো এরকম সবগুলো সংখ্যারই আলাদা করে ভিত্তি আছে। যেমন আমরা যে 4টা করে সংখ্যা বলেছিলাম, প্রথমটা বলেছিলাম বাইনারি, তারপরে ধরো অক্টাল আমরা সাজালাম, প্রথমে ডেসিমাল বলেছিলাম তখন, এখন আমি বাইনারি লিখলাম সবার আগে। বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, বেস বা ভিত্তি হচ্ছে 2। কেন 2? কারণ এখানে 2টা প্রতীক ব্যবহার করা হয়। কি কি প্রতীক? 0 আর হচ্ছে 1। তার মানে বাইনারি সংখ্যা এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে 0 এর বাইরে অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। তুমি 01 লিখতে পারবা কিন্তু 2 লিখতে পারবা না, 3 লিখতে পারবা না। মানে বাইনারি এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে 01 এর বাইরে অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। এগুলো এই বক্সটা তোমরা লিখে নাও। তো বাইনারি এমন একটা সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে কি হবে, 01 এর বাইরে অন্য কিছু আমরা লিখতে পারবো না। এখানে প্রতীক কয়টা? 0 আর 1, 2টা প্রতীক। তাই আমরা বলতে পারছি যে বাইনারি ভিত্তি হচ্ছে 2। আবার অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে 8টা। কি কি? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তাই বলা হয় অক্টালের প্রতীক হচ্ছে 8। তারপর ডেসিমালের প্রতীক হচ্ছে 10টা, কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো ডিজিট ব্যবহার করা হয়। তাই বলা যাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10।
তারপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, কারণ এখানে 16টা প্রতীক ব্যবহার করা হয়। তো 16টা প্রতীক কি কি? 0 থেকে শুরু করে আমরা হচ্ছে 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে এখানে হচ্ছে 10টা আছে, সাথে হচ্ছে A B C D E F এইগুলোকে এখানে প্রতীক হিসেবে ধরা হয়। তার মানে আমরা এখন থেকে হেক্সাডেসিমাল সংখ্যা যখন লিখবো তখন দেখবো A B C D E F এগুলো শুধু A B C D অ্যালফাবেট না, এগুলো আমাদের এখানে সংখ্যা হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ 9 এর পরের সংখ্যাটা হচ্ছে A, A এর পরের সংখ্যাটা হচ্ছে B, B এর পরের সংখ্যা হচ্ছে C, C এর পরের সংখ্যা হচ্ছে D, D এর পরের সংখ্যা হচ্ছে E, এর পরের সংখ্যা হচ্ছে F। তাহলে হেক্সাডেসিমালের প্রতীক হচ্ছে 16টা, 0 থেকে 9 পর্যন্ত এখানে হচ্ছে 10টা, আর A থেকে F পর্যন্ত হচ্ছে 6টা, তাই এটাকে বলা হয় হেক্সাডেসিমাল। হেক্সা মানে হচ্ছে 6, ডেসি মানে হচ্ছে 10। নামগুলো দেখো, বাই মানে হচ্ছে 2, বাই শব্দটা তো হচ্ছে 2, তো এখানে দুইটা প্রতীক। অক্টেট থেকে আসছে 8, মানে অক্টেট মানে হচ্ছে 8, তো অক্টা থেকে আসছে হচ্ছে অক্টাল, অক্টা মানে 8, এখান থেকে আসছে অক্টাল, এটা 8 ভিত্তিক। ডেসি মানে 10, এখান থেকে আসছে ডেসিমাল মানে 10 ভিত্তিক। আর হেক্সা মানে 6, ডেসি মানে 10, এটাকে একসাথে বলা হয় হেক্সাডেসিমাল, এটা হচ্ছে ভিত্তি 16। হেক্সা 6 আর ডেসি 10 মিলে হয় 16। এই যে সংখ্যা পদ্ধতিগুলো আমাদের সামনের 2-3টা ক্লাসে আমরা এই সংখ্যাগুলো নিয়েই কাজ করব। তো আজকে আমাদের আপাতত এই সংখ্যাগুলোর তোমরা বেস গুলো মনে রাখবা, আর হচ্ছে সংখ্যাগুলোর প্রতীক কোনটার কি সেটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এখন যে জিনিসটা দেখবো, পরীক্ষায় এখান থেকে যে এমসিকিউ গুলো আসে, আমরা একটু কিছু এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো এখান থেকে যে ধরনের এমসিকিউ গুলো আসে, সেখানে যে কাজটা করতে হবে তোমাকে সংখ্যা আলাদা করতে হবে। ধরো আমি এখানে দেখাচ্ছি, আমি ধরো লিখলাম কোন একটা সংখ্যা, লিখলাম হচ্ছে এরকম 25, ঠিক আছে? এখন এই 25 সংখ্যাটা কোন ধরনের সংখ্যা তোমরা একটু আমাকে অ্যান্সারে কমেন্টে লিখে দাও। আমি বললাম 25 একটা সংখ্যা আছে, এই 25 সংখ্যাটা কোন ধরনের সংখ্যা তোমরা একটু কমেন্টে লিখে দাও। এটা কি বাইনারি হবে, এটা কি অক্টাল হবে, এটা কি ডেসিমাল হবে নাকি হেক্সাডেসিমাল হবে, এটা একটু লিখে দাও তোমরা কমেন্টে। বাইনারি হলে বি লিখো, অক্টাল হলে ও লিখো, ডেসি হলে ডি লিখো, হেক্সা হলে এইচ লিখো, তাহলে আমি বুঝে নিব। আচ্ছা, অলরেডি কমেন্ট চলে এসেছে। আচ্ছা, একজন লিখেছে, আচ্ছা একজন প্রাইভেটলি কমেন্ট করেছে, আর বাকিরা একটু লিখে দাও তোমার কাছে কি মনে হয় 25 সংখ্যাটা কোন ধরনের। আচ্ছা, আরো কমেন্ট আসছে, আমরা একটু দেখি। আরেকজন প্রাইভেট দিয়েছে। আচ্ছা, দুইজনই রাইট, মানে আংশিক রাইট, সেমি রাইট, ঠিক আছে। আচ্ছা, আর কেউ চাইলে বলতে পারো, না বলতে চাইলে সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, একজন বলেছে স্যার এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। আচ্ছা, রাইট, ডেসিমাল বলা যাবে, কারণ কি ডেসিমালের প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 2 আছে না ডেসিমালের মধ্যে? আমরা যদি ধরি এই সংখ্যাটা হচ্ছে ডেসিমাল, তাহলে ডেসিমালের মধ্যে 2 আছে, এই যে 2 আছে এখানে, ডেসিমালের মধ্যে 5 আছে, তার মানে 2 5 দুইটাই ডেসিমালে আছে, তার মানে ডেসিমালটা হচ্ছে রাইট। নাজিফা বলেছে এটা হচ্ছে ডেসিমাল, তাহলে তুমি রাইট। আবার আবির বলেছে স্যার এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এখন অক্টালের মধ্যে প্রতীক কি 2 আর 5 আছে কিনা আমরা দেখি। অক্টালের মধ্যে প্রতীক 2 আছে, 5 আছে, তার মানে এটা অক্টালও রাইট। কেউ এখানে হেক্সাডেসিমাল বলে নাই, এটা হেক্সাডেসিমালও রাইট, কারণ হেক্সাডেসিমালের মধ্যে কি আছে, 2 আছে, 5 আছে, তার মানে অ্যান্সার হবে 1 2 3। ধরো আমি যদি বলতাম 1 নম্বরে অক্টাল, 2 নম্বরে ডেসিমাল, 3 নম্বরে হেক্সাডেসিমাল, তাহলে তুমি বলতে পারতে অ্যান্সার হবে তিনটাই, কারণ 25 কে তিনটাই বলা যাবে, এটা অক্টাল বলা যাবে, ডেসিমাল বলা যাবে, হেক্সাডেসিমাল বলা যাবে, কিন্তু বাইনারি বলা যাবে না, কারণ বাইনারিতে 2 নাই। এখন কথা হচ্ছে আমরা এটাকে কি বলবো, এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। প্রশ্ন যদি লেখা থাকে এখানে বেইজে, এখানে ব্র্যাকেট দিয়ে যদি লাস্টে লেখা থাকে 10, তখন আমি এটাকে ডেসিমাল বলবো, কারণ এখানে ভিত্তি বলা আছে 10। তো ভিত্তি দিয়ে তোমাকে সংখ্যাটা চিনতে হবে, এখানে ভিত্তি বলা আছে 10, তখন তুমি হচ্ছে কি বলবা, এটাকে ডেসিমাল বলবা, তখন অক্টালও বলতে পারবে না, হেক্সাডেসিমাল বলতে পারবে না। আবার তুমি যদি হচ্ছে ভিত্তি অন্য কিছু দাও, তুমি লিখলা হচ্ছে 25, ভিত্তি বললা 8, ভিত্তি বললা 8, তখন কিন্তু তুমি 25 কা ডেসিমাল বলতে পারবে না, কারণ এখানে আমার এখানে ভিত্তিটা উল্লেখ করা আছে 8, 8 হলে তখন বলতে হবে 25 হচ্ছে অক্টালে। এরকম করে যদি আমি লিখতাম 25 এর বাইরে লিখতাম 16, তখন 16 হলে তুমি বলতে হচ্ছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, তখন এটা অক্টালও না, এটা হচ্ছে ডেসিমালও না। তাহলে যে কোনো সংখ্যা আমরা ভিত্তি দেখে চিনবো, ভিত্তি যত যত থাকবে আমরা ওই সংখ্যাটা দেখে বুঝবো হ্যাঁ আমাদের এটা হচ্ছে এই ধরনের সংখ্যা। তো আমি তোমাদেরকে একটা সংখ্যা দেবো, তোমরা ঝটপট করে কমেন্ট অ্যান্সার দিয়ে দিবা, এগুলো আমাদের এমসিকিউ তে কিন্তু আসবে। আমি আবারও বলছি খুব সহজ জিনিস, কিন্তু পরীক্ষা আসবে।
আমি এখানে তোমাদের দিচ্ছি 1 নাম্বার 2 নাম্বার করে, তোমরা 1 নাম্বার কোন ধরনের সংখ্যা লিখবা ঝটপট করে, জাস্ট বাইনারি হলে বি লিখবা, অক্টাল হলে ও লিখবা, ঠিক আছে? তো আমি 3-4টা সংখ্যা লিখি, তোমরা এখান থেকে ঠিক করবা এটা কোন ধরনের সংখ্যা। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা এত প্রেশার নিব না, আমরা ধীরে সুস্থে সংখ্যাগুলো ভালো করে বুঝে শুনে তারপরে পড়বো। একদিনে সব পড়ে ফেলতে চাইলে সমস্যা, পরে কিছু শেখা হবে না। আমরা শিখতে চাচ্ছি কারণ এটা আমাদের এই অধ্যায়টা ফিউচারে কাজে লাগবে। তো দেখো আমি কয়েকটা সংখ্যা লিখি, তোমরা বলবা এই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা। সবাই একটু এক নম্বরে লিখবা। 1 নম্বরে যদি এটা কথার কথা, এটা যদি বাইনারি সংখ্যা লিখবা, বাইনারি যদি এরকম হয় এটা বাইনারি হয়, অক্টাল হয় লিখবা বাইনারি প্লাস অক্টাল। যদি এটা বাইনারি অক্টাল ডেসিমাল হয় তাহলে লিখবা বাইনারি অক্টাল ডেসিমাল, মানে যে কোনো সংখ্যা এরকম হলে তখন তুমি বলে দিবা। আচ্ছা আমি 2টা সংখ্যা লিখলাম, তোমরা তাড়াতাড়ি করে অ্যান্সার দিতে থাকো, আমি বাকিগুলো লিখি। আচ্ছা তো আমি 5টা সংখ্যা দিয়েছি, 5টার জন্য 5 মার্কস। দেখি কে এখান থেকে 5 মার্কস পেতে পারে। একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা, ঠিক আছে? তো অলরেডি কমেন্ট চলে এসেছে, আমি একটু দেখি। তোমরা বাকিরা হচ্ছে যারা লিখো নাই তারা লিখতে থাকো। একজন অ্যান্সার দিয়েছে, ফাইন, ওটা হয়েছে। আচ্ছা 2 নাম্বার কমেন্ট চলে এসেছে, 2 নাম্বারটাও হ্যাঁ তোমারটাও হয়েছে, ফাইন। 3 নাম্বার একজন চলে এসেছে। আচ্ছা 3 নাম্বার হ্যাঁ তোমারটা হয়েছে, আংশিক হয়েছে। আরেকজন লিখেছে হ্যাঁ তোমারটা ঠিক আছে। তো আমরা সবারটাই বলবো আস্তে আস্তে, সবাই কমেন্টে লিখছে, প্রাইভেটলি লিখছে আর কি। তো ঠিক আছে, তোমরা 3 পর্যন্ত এসেছো, তারপরে 4-5 একটু ট্রাই করো, মানে ভুল হলে সমস্যা নাই, আমরা ভুল থেকে কিন্তু শিখবো। তোমরা যে যেটা পারো আপাতত লিখো। যারা ভিডিওটা পরে দেখবা, মানে যারা ইউটিউবে দেখবা, তারা অবশ্যই হচ্ছে আমি যখন সংখ্যাগুলো দিচ্ছি তুমি সংখ্যাগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে নিবা পাশে যে এটা হচ্ছে বাইনারি অক্টাল, তারপর তুমি আমার সাথে মিলাবা, তাহলে তোমার একবার প্র্যাকটিস হয়ে গেল। তুমি ভুল করলে তুমি তোমার ভুলটা কারেকশন করতে পারলা কিন্তু। আচ্ছা আবির থ্যাংক ইউ, রিয়া তোমাকে থ্যাংক ইউ, নাজিফা থ্যাংক ইউ, ফাতেমা তোমাকে থ্যাংক ইউ, তোমরা ট্রাই করছো। আচ্ছা তো আচ্ছা ওকে, তো আমরা হচ্ছে এখন এটাকে একটু সলভ করি। আমি প্রথম থেকে একটু বলি। 1 নাম্বার, সবাই একটু খাতার মধ্যে পাশে কিন্তু লিখে নিবা। 1 নাম্বার যে সংখ্যাটা আছে, আমরা যদি এটা নিয়ে কথা বলি, তো 1 নাম্বার সংখ্যাটা হচ্ছে 1011। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 1 আছে, 0 আছে, তাহলে 1 আর 0 সব সংখ্যা পদ্ধতির মধ্যে আছে। এই যে 01, এই যে 01, এই যে 01, এই যে 01, তার মানে 01 প্রতীকগুলো সব সংখ্যার মধ্যে কমন। যেহেতু কমন, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হ্যাঁ 1 নাম্বার সংখ্যা হচ্ছে বাইনারি হবে, অক্টাল হবে, ডেসিমাল হবে, হেক্সাডেসিমাল হবে। তার মানে 1 নাম্বারটা 4টা সংখ্যা পদ্ধতি হতে পারবে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবগুলোই হতে পারবে। এখন আমরা যাব 2 নাম্বারে। তো 2 নাম্বারে বলা আছে 7, 8। এখন এই 7, 8 প্রতীকগুলো বাইনারিতে নাই, তাহলে বাইনারি বাদ। অক্টালে নাই, অক্টালে 7 আছে কিন্তু 8 তো নাই। এখানে কিন্তু অক্টালে 7 আছে কিন্তু 8 নাই। 8 না থাকলে এই সংখ্যাটা অক্টালের জন্য ইনভ্যালিড, অক্টাল হবে না। ডেসিমালে 7, 8 দুইটাই আছে। আবার হেক্সাডেসিমালে 7, 8 দুইটাই আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে 2 নাম্বার সংখ্যা সেটা হচ্ছে কি হবে? অক্টাল হবে, সরি অক্টাল হবে না, ডেসিমাল হবে আর হচ্ছে হেক্সাডেসিমাল হবে। তাহলে আমাদের 2 নাম্বার সংখ্যাটা হচ্ছে ডেসিমাল আর হবে হেক্সাডেসিমাল। আচ্ছা আরো বাকিরা লিখছে, 4, 5 এর অ্যান্সার চলে আসছে। আচ্ছা গুড, মোটামুটি সবাই অ্যান্সার করছে। তারপরে 3 নাম্বারটা বলা আছে, 3 নাম্বারটা কি ধরনের সংখ্যা? 3 নাম্বারে এখানে হেক্সাডেসিমালের প্রতীক আছে, যেটা অন্য কোথাও নাই। তাহলে ডিরেক্ট 3 নাম্বারটা হচ্ছে শুধু হেক্সাডেসিমাল, 3 নাম্বারটা হচ্ছে শুধু হেক্সাডেসিমাল। 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা এখানে দেখো 7 আছে, 1 আছে। তো 7 আর 1 তো আমাদের বাইনারিতে নাই, কিন্তু অক্টালে আছে। অক্টালে 7 ও আছে, 1 ও আছে। ডেসিমালে 7 ও আছে, 1 ও আছে। আবার হেক্সাডেসিমালে কি আছে? 7 ও আছে, 1 ও আছে। তার মানে এই 7 আর 1 সব সংখ্যার মধ্যে আছে, বাইনারি বাদে বাকি সবগুলোর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যে 4 নাম্বারটা হচ্ছে অক্টালও হতে পারবে, ডেসিমাল হতে পারবে, তারপর কি হতে পারবে? হেক্সাডেসিমাল হতে পারবে। তাহলে 4 নাম্বারটা অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এই তিনটে হতে পারবে। 4 নাম্বারটা অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এই তিনটে হতে পারবে। তারপর 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারে এটাকে আমরা বাইনারি বলতে পারবো না, কারণ এখানে 2 আছে। 5 নাম্বারটা আমরা বাইনারি বলতে পারবো না কারণ এখানে 2 আছে। তো যেখানে 2 আছে সেটা হচ্ছে ইনভ্যালিড। যেখানে 2 আছে সেটা হচ্ছে ইনভ্যালিড। তার মানে এটা হচ্ছে
মানে বাইনারির জন্য ইনভ্যালিড, বাইনারিটা বাদ। অক্টালে দেখো 2 আছে, অক্টালে 2 আছে। তারপর হচ্ছে দেখো এখানে 2টা হচ্ছে ডেসিমালও আছে, 0 1 2 এই সবগুলো অক্টালেও আছে, ডেসিমাল আছে, হেক্সাডেসিমাল আছে। তার মানে 5 নাম্বারটা বাইনারি বাদে বাকি তিনটাই হতে পারবে। বাইনারি শুধু হতে পারবে না কারণ এখানে 2 আছে। বাইনারি বাদে বাকি তিনটাই হতে পারবে। তো আশা করি সবার ভুলগুলো ধরতে পেরেছো। যার টুকটাক কিছু ভুল হয়েছিল মোটামুটি সবাই পেরেছে, টুকটাক ছোট ছোট ভুল হয়েছে। তো আশা করি তোমাদের ভুলগুলো তোমরা ধরতে পেরেছো। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় বলতে পারো আমাকে, যদি তারপরে বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারো। আচ্ছা হ্যাঁ নাজিফা, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো যদি সমস্যা হয়। তো স্যার 5 নাম্বারটা বাইনারি কেন হবে না? কারণ 2 তো আপনার বাইনারির মধ্যেই পড়ছিল না। না, এই যে আচ্ছা বাইনারি, স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো না? আচ্ছা, জি বাইনারি স্যার, আমি কেবল দুই ভিত্তিক সংখ্যা, কিন্তু দুইটা হচ্ছে বাইনারি ডিজিটের মধ্যে নাই। আচ্ছা তো ঠিক আছে, মোটামুটি সবাই তাহলে পারছো। এখান থেকে ইনশাল্লাহ আমাদের 1 নম্বর এমসিকিউ পরীক্ষায় আমাদের সামনের কলেজের যে এক্সাম গুলো আছে সেগুলোতে ইনশাল্লাহ আমরা পাবো। তো এইটা দিয়ে হচ্ছে আমরা সংখ্যাগুলো ভালো করে চিনলাম বা বুঝলাম। এখন আমাদের সংখ্যাগুলোতে ভুল হবে না। স্যার কলেজে কি এক্সাম আর হবে? হবে, অবশ্যই হবে, হবে না কেন? অবশ্যই হবে, তবে খুব তাড়াতাড়ি হবে না আর কি, আরো দেরি হবে। আমার ধারণা আমার মন বলছে আর কি যে পরীক্ষা হলে তো অনলাইনে হবে, কিন্তু অফলাইনে এক্সাম আমার ধারণা এই বছর আর সম্ভব না। স্যার আমাদের তো টেস্ট হয়ে যাবে নভেম্বরে। হ্যাঁ হ্যাঁ টেস্ট হয়ে যাবে, এগুলো অনলাইনে হয়ে যাবে সব। নভেম্বরে অনেক কলেজে 1 তারিখে ডেট দিয়ে দিয়েছে, নভেম্বরে টেস্ট হয়ে যাবে। তো তোমরা হচ্ছে টেস্টের জন্য যারা সেকেন্ড ইয়ার আছো তারা টেস্টের জন্য প্রিপারেশন নাও, আর যারা ফার্স্ট ইয়ার আছো, ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের দেখবা যে কিছুদিন পরেই হঠাৎ করে কলেজের মানে হাফ ইয়ারলি টাইম চলে আসছে, টেরই পাও নাই। এই জন্য তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে আর কি, যেহেতু কলেজে অনলাইনে নিবে অনলাইনে প্রিপারেশন নাও। অনলাইনে নিলে এমসিকিউ বেসড পরীক্ষা বেশি হয়, তো তোমাদের এমসিকিউ দিকে বেশি ঝোঁক দিতে হবে, তোমরা এমসিকিউ গুলো ভালো করে পড়ো স্যার তাহলে। আমাদের এপ্রিলে এক্সামটা হবে, আমরা তো এখন সিলেবাসে কভার করিনি। তোমাদের এপ্রিলে হবে না এক্সাম, আমি যতটুকু শুনেছি আর কি, আমি আমি ওই মানে এডুকেশন মিনিস্ট্রি থেকে যতগুলো মানে আমি পেয়েছি, আবার যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে তোমার এক্সামটা হচ্ছে পিছানো হবে। এক্সামটা পিছানো হবে, অনেকে বলছে সিলেবাস কম হবে, এক্সামের সিলেবাস কম হবে না, সিলেবাস জায়গা মধ্যে থাকবে। তোমাদের বোর্ড এক্সাম যারা সেকেন্ড ইয়ার আছে তাদের এক্সামটা এপ্রিলে হবে না, পিছিয়ে যাবে আরো। মানে মিনিমাম 2.5 মাস 3 মাস পিছাবে। স্যার তাহলে তারপরে মার্কেরই পরীক্ষা দিব, কিন্তু হচ্ছে আমাদের টাইমটা জাস্ট চেঞ্জ হবে। হ্যাঁ টাইমটা একটু চেঞ্জ হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ডেট বাড়ায়ও দেয় তারপরেও তোমাদের জন্য কম সময় হয়ে যাবে, এই জন্য পড়তে থাকো। ঠিক আছে, মানে একটা পরীক্ষা এইচএসসি বাদ দিছে মানে তোমাদেরটা বাদ দিবে এরকম না, ওরা তো পরিস্থিতির শিকার, কারণ ওদের পরীক্ষা টাইমের মধ্যে করানো হয়েছে, একেবারে পরীক্ষা টাইমের মধ্যেই। আর তোমাদের তো নেওয়ার সুযোগ আছে, কারণ তোমাদের এখনো অনেক দেরি, তোমাদেরটা যেহেতু একটা ব্যাচ পার হয়ে গেছে, মানে তাহলে যে সেশন জট হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। তাই তোমরা হচ্ছে তোমাদের কথা ভাবো, আর তোমরা আবার অটো পাসের আশায় বসে থেকো না। অনেকে দেখে খুশি হয়ে ফেসবুকে পোস্ট দেয় যে আমাদের অটো পাস হয়ে যাবে, স্যার পরীক্ষা হবে আমাদের না। সময় করোনা ভালো হয়ে যাবে। হ্যাঁ ততদিন ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে, ভালো না হলে তো সমস্যা। সবার যে কি পরিমাণ লস হচ্ছে চারদিকে। আমি আমার কোচিংটা হচ্ছে এখানে অনেকে জানে, এখানে 2-1 জন আবির আবির দেখেছে। আমি জাস্ট করোনার আগে নতুন একটা কোচিং নিয়েছি, এমনিতে তো আমার কোচিং ছিল বিভিন্ন জায়গায়। আমি করোনার ঠিক ইমিডিয়েট 1 মাস আগে আইডিয়াল স্কুলের গার্লস স্কুলের সাথে একটা নতুন কোচিং নিয়েছি, ভালোভাবে ডেকোরেশন করছিলাম আর কি, কাজ করছিলাম, শেষ পর্যায়ে ছিল কাজ, প্রায় 90% শেষ ছিল কাজ। ওইখানে কোচিংটা আমি আহ, এটা হচ্ছে তোমাদের যে আইডিয়ালের যে পিছনে গেট আছে না অডিটোরিয়ামের পিছনে, কি স্যার? ওই ওই বিল্ডিং এ, পিছনের বিল্ডিং এ অল স্টার ব্যাচ প্রোগ্রাম। ও আচ্ছা, জি স্যার, চিনছি আমি। আচ্ছা তো ওইটা আমি আমি এক মাসও তো পড়তে পারি নাই স্যার, 1 মাস পড়ার আগেই আবির শেষ। আবির 1 মাসও করতে পারে না, আবির হচ্ছে 17 দিন না আবির, আমরা হচ্ছে মার্চে 17 দিন 16 দিন পড়েছিলাম মেবি, ধারণা আর কি আমার। জি স্যার। তো আমি মোটামুটি ওখানে অনেক টাকা ইনভেস্ট করেছি, আমরা আমরা 2-3 জন স্যার মিলে মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করেছি, ওখানে ডেকোরেশনের পিছনে 8 লাখ টাকা খরচ করেছি। তারপর হচ্ছে তোমার শুধু ডেকোরেশন না, তারপরে আমরা অ্যাডভান্স দিয়েছি 2.5 লাখ টাকা, তারপর হচ্ছে ভাড়া দিয়েছি, এই যে ভাড়া এখন দিয়ে যাচ্ছি 7 মাস হয়ে গেছে। তো আবার ওখানে 5 লাখ টাকা দিয়ে শুরু করছি আমরা, তো অলরেডি হচ্ছে ভাড়াতে আবার হচ্ছে অনেক টাকা চলে গেছে, প্রায় হচ্ছে এখানে ভাড়াতে 2.5 লাখ টাকার মতো চলে আসছে। তো এরপরে ধরো যে অবস্থা দেখতেছি খুলতে খুলতে 10 লাখ টাকা চলে যাবে এটার পিছনে, তারপর তখন গিয়ে কি যে অবস্থা হবে,
আমার মানে এই পুরো টাকাটাই জলে গেল আর কি, এখানে আমরা যারা ইনভেস্ট করলাম। এরকম সবারই বিভিন্ন ধরনের লস হচ্ছে, মানে সবাই বিভিন্ন ভাবে হ্যাম্পার হচ্ছে। এজন্য যত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ততই ভালো হবে। তাহলে আমাদের ফ্যামিলি, সবার ফ্যামিলির জন্য একটা বিশাল বড় অবস্থা, খারাপ অবস্থা হয়ে দাঁড়াবে। একটা হচ্ছে যে ফিজিক্যাল কন্ডিশন, এভাবে সবাই মানে অসুস্থ হয়ে যাবে মানসিক ভাবে। এমনিতে অনেকেই কেমন অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা স্বাভাবিকভাবে এখন, আমি যেমন বাইরে তো খুব বেশি বের হই না, বের হলেও যেন অশান্তি কাজ করে, অস্বস্তি কাজ করে। তো ঠিক আছে, আমরা এরপরে একটু বাইনারি সংখ্যা নিয়ে কথা বলি। আমরা এই চারটি জি স্যার। সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। আপনি বলো। না স্যার, বললাম তো সামনে আবার তো শীতকাল, আরো সমস্যা বেশি। শীতকালের বন্ধ পাবো না স্যার? শীতের বন্ধ? শীতের বন্ধ? আগে আমরা ওয়েট করতাম গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি, বা হচ্ছে পূজার ছুটি, ঈদের ছুটি, মানে কবে ছুটি পাবো, 3-4 দিন 5 দিন। এখন ছুটি আর ভালো লাগতেছে না, না? একটা অবস্থা হয়ে গেছে। করোনার আচ্ছা তো প্রকোপ বাড়তেছে। হ্যাঁ, হ্যাঁ। আমার But বোনেরও করোনা হইলো, খুবই খারাপ অবস্থা। আমি আমি লাস্ট 3-4 দিনেই আমার পরিচিত অনেকজনের শুনছি আর কি, মাঝখানে আবার মাস 1.5 মাস শুনি নাই। এলাকার সবার। এখন শুনতেছি আমি, বেশ কয়েকজনের শুনলাম। এটা নতুন করে এখন বুঝতে পারছি, আবার যে সেকেন্ড ফেজ যেটা, এটা শুরু হতে যাচ্ছে, আমার ধারণা আর কি। স্যার আমি তো শুনছিলাম ঢাকায় প্রতি 10 জনে একজন করে। হ্যাঁ, আমার মনে এটাই হয় আমার মনে হয় সংখ্যাটা আরো বেশি। আমরা অনেকেরই করোনা হয়েছে, এটা টেরই পাই নাই হয়তো। মানে যাদের জ্বর টর হয়েছে আমরা টেরই পাই নাই, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা টেরই পাই নাই, মানে জ্বর ঠান্ডা বলে চালাই দিছি। ওকে, আমরা একটু বাইনারিটা পড়ে নেই। তো এই যে আমরা তার আগে ডেসিমাল একটু বলে রাখি যে আমরা ডেসিমাল মানে হচ্ছে জানি 10 ভিত্তিক সংখ্যা। তার মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত সবগুলোর প্রতীক থাকবে, যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই সবগুলোর প্রতীক থাকবে কোথায়? ডেসিমাল সংখ্যায়। এখন যদি ডেসিমাল সংখ্যা নিয়ে আমরা বলি যে ডেসিমাল সংখ্যা কিভাবে আসছে, আমরা যখন ছোটবেলায় সংখ্যা শিখেছি তখন আমরা এইভাবে শিখেছিলাম যে প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, এভাবে করে আমরা সংখ্যা শিখেছি। এখন এই 9 এর পরে আমরা কিভাবে শিখেছিলাম? আমরা এই 0 1 2 3 4 5 6 7 8 9 এইটুকু পর্যন্ত তো শিখেছি। তারপর আমাদের বলা হয়েছিল যে, তোমরা মনে করে দেখো ছোটবেলায় আমাদের কিভাবে শেখানো হয়েছিল, বলেছিল 1 দিবা, তারপর আবার 0 লিখবা, তারপর 1 দিবা, আবার 1 লিখবা। এভাবে করে আমরা 1 দিয়ে আমরা কি করেছিলাম, 1 দিয়ে হচ্ছে আমরা এভাবে লিখেছিলাম যে 0, তারপর 1, তারপর হচ্ছে কত লিখেছিলাম, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, এইভাবে করে হচ্ছে আমরা সংখ্যা লিখেছিলাম। তো এই যে 7 এর পরে তারপর হচ্ছে লিখেছিলাম আমরা 1 8 1 9। এখন তুমি জিজ্ঞেস করেছিলে যে এরপর আমি কি করব, তখন বলেছিল তোমাকে যে 1 তো শেষ হয়ে গেছে, এখন তুমি 2 নিয়ে শুরু করবা। 1 এর পরে কি, তুমি বলছো হ্যাঁ এখন 1 এর পর হচ্ছে 2, তো বলা হচ্ছে 2 লিখবা, আবার লিখবা 0, আবার লিখবা 1, আবার লিখবা 2, আবার লিখবা 3, এভাবে করে 2 ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না কত আসবে, 2 9 আসবে। যতক্ষণ না 2 9 আসবে ততক্ষণ পর্যন্ত কি চলবে, 2 চলবে। 23, তারপর হচ্ছে 24, তারপর 25, তারপর 26, এইভাবে করে 27। এই যে আমরা এই সংখ্যাগুলো লিখেছি, তো আমরা এগুলো, একটা জিনিস এখানে কমন, সেটা হচ্ছে যতগুলো প্রতীক, এই প্রতীকটা যেখানেই শেষ হয়ে গেছে তারপরে কি হয়েছে, আবার ওই প্রতীকগুলো এসেছে, আবার 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত এসেছে। যেখানে এই প্রতীক শেষ তখন এই সামনের সংখ্যাটা চেঞ্জ হয়ে তারপরের সংখ্যাটা হয়েছে, যেমন এখানে 1 ছিল, সেটা চেঞ্জ হয়ে 2 হয়েছে। তারপর আবার 0 থেকে 9 পর্যন্ত, যখন 0 থেকে 9 পর্যন্ত শেষ হয়ে যাবে তখন আবার কি আসবে, তখন আবার হচ্ছে আসবে 3, অর্থাৎ সামনের প্রতীকটা চেঞ্জ হবে। তোমরা কি এভাবে কখন চিন্তা করেছো যে সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে? তো বেসিক্যালি সংখ্যাটা কিন্তু এভাবে তৈরি হয়েছে, আমরা হয়তো এভাবে চিন্তা করে দেখিনি, কিন্তু সংখ্যাটা কিন্তু এভাবেই তৈরি হয়েছে। তার মানে যতগুলো প্রতীক থাকবে, যেখানে এই প্রতীকটা শেষ তারপরে গিয়ে হচ্ছে নতুন একটা সংখ্যা আসছে। এখন আমি যদি বলি আমি অক্টাল সংখ্যা লিখবো, তাহলে অক্টাল সংখ্যাটা কিন্তু তোমাকে এভাবে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একই ভাবে হবে। ধর আমি বললাম অক্টাল সংখ্যা কি হবে, তো অক্টাল সংখ্যা প্রথমে 0 আছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে
9। এখন কথা হচ্ছে তুমি অনেকে বলবা স্যার 8 আর 9 তো নাই অক্টাল প্রতীক। হ্যাঁ নাই, তার মানে এটা আমরা লিখবো না। অক্টাল প্রতীকে কি নাই? 0 থেকে 7 এর বাইরে অন্য কোনো প্রতীক নাই, তাহলে আমরা এখানে 8 লিখতে পারবো না, 9 লিখতে পারবো না। তাহলে আমাদের 7 হচ্ছে অক্টালের শেষ ডিজিট। 7 হচ্ছে অক্টালের শেষ ডিজিট। এখন কথা হচ্ছে 7 এর পরে কি আসবে? কেউ কি বলতে পারবো আমাকে এখান থেকে? যে ডেসিমাল সংখ্যা আমরা যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে করে আমরা যদি অক্টাল সংখ্যাগুলো তৈরি করি তাহলে 7 এর পরে কি আসবে? তার কোনো আইডিয়া আছে? কোশ্চেনটা বুঝি নাই। আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো লিখতেছি, অক্টাল সংখ্যাগুলো লিখতেছি। এখন অক্টালে তো আমরা 7 এর পরে 8 নিতে পারবো না, পারবো? 9 নিতে পারবো? পারবো না, কারণ অক্টালে তো 8 9 নাই, এই প্রতীক তো নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে 7 এর পরে কোন সংখ্যাটা আসবে? 7 এর পরে কোন সংখ্যাটা আসবে? 7 এর পরে আসবে 1 0, তাই তো? ওয়ান জিরো। দেখো এখানে 0 থেকে 7 পর্যন্ত যে প্রতীকগুলো এগুলো কিন্তু রিপিট করবে আবার। আমরা যেমন 1 থেকে 10 পর্যন্ত লিখেছি, 0 থেকে 9 পর্যন্ত লেখার পরে 1 0 কেন আসছিল? কারণ এখানে 9 হচ্ছে শেষ প্রতীক। তারপর আবার আমরা সামনে 1 নিয়েছি, তারপর 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত নিয়েছিলাম। তারপর হচ্ছে 1 শেষ, তখন 2 দিয়ে শুরু হচ্ছে, 2 দিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9 2 9, তারপর 3 দিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অক্টালে কি হবে? এরকম সেম 1 0, তারপর 1 1, তারপরে 1 2, তারপরে 1 3, তারপরে 1 4, তারপরে 1 5, তারপরে 1 6, তারপরে 1 7। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে এরপরে কি আসবে? এটা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন। আমরা হচ্ছে